টেক ওয়ান দ্য র টক্সের প্রথম এপিসোডে আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের এই ইন্টারভিউতে যে ব্যক্তিটি আছেন তিনি বাংলা লোকসঙ্গীতের আকাশের এক উজ্জ্বল নক্ষত্র। ওনার গায়কির মাধ্যমে আমরা সাধনা করি। ওনাকে ইন্টারভিউ করার জন্য আমরা ছুটে গেছি ১,৫০০ কিলোমিটার। যার হাতে দোতারাতেও বাজে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সুর। তাহলে চলুন, লেটস হিয়ার ফ্রম ওয়ান অ্যান্ড অনলি সাতকি ব্যানার্জি। দাদা, অনেক অনেক স্বাগতম আপনাকে আমাদের চ্যানেলে। আমিও ধন্য তোমাদেরকে পেয়ে, এত দূর থেকে এলে তোমরা। আরে এটা আমাদের সৌভাগ্য দাদা, মানে তার মানে গান পৌঁছেছে আর কি, কিছু গান পৌঁছায়নি, ছড়িয়ে গেছে। হ্যাঁ, আমরা সাধনা করি ওই গানগুলো দিয়ে। আমার স্বাদ জাগে কিন্তু সাধনা হয়নি এখনো। স্বাদ আছে। অনেকদিন পরে সকালে উঠে কেমন লাগলো? হ্যাঁ সত্যি, আমি বহুদিন এই সকাল 7টাটা দেখিনি আর কি। দেখেছি ওই পার থেকে দেখেছি আর কি। আচ্ছা, মানে রাত জেগে 7টাটা দেখেছি, কিন্তু ঘুম ভেঙে 7টাটা দেখিনি। 7টা সাড়ে 7টায় ঘুমাতে গেছি, এরকম অনেকদিনই হয়েছে। আর আমি একটু রাতের দিকেরই লোক আর কি। দিনের বেলাটা আমার কাছে খুব একটা ম্যাটার করে না, কিন্তু শীতকাল যত এগায় তত মনে হয় সকালের দিকে উঠি। শীতকালে যত এই আশ্বিন মাসে পড়ার পর থেকে আস্তে আস্তে সকালটার ভোরটার একটা অন্য মজা। হ্যাঁ, এটা মানে সকালবেলাটা উঠলে তারপরে দিনটা ভালো চলে যায়, এটা জানি। দেখি এখন তোমরা যদি শুরু করে গিয়ে থাকো, মায়ের কৃপা দেখি এখন যদি এই সকালটাই ধরে রাখতে পারি। হ্যাঁ, নিজেকে কি বলেন? যেমন যদি কোনো একটা অনুষ্ঠানের লিফলেটে লিখতে হয়, অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বিশিষ্ট লোকশিল্পী, বিশিষ্ট গীতিকার, কি লিখলে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন? এখন আমার মা তো বলে আমার শিল্পী হওয়া হলো না এখনো। হ্যাঁ, তো আমি শিল্পী হওয়া ঠিক মানে মুখের কথা নয় আর কি। মানে আর শিল্পী হয়ে মনে হয় মানুষ জন্মায়, যারা শিল্পী হয় আর কি, তাদের বরাতে থাকে, তাই হয়। এই যে আমার গুরুজি মামা বলি আমি, এত ছোটোবেলা থেকে দীপক চৌধুরী। হ্যাঁ, তো ওনাকে যেরকম আমি মামাই বলি, কারণ প্রায় মা আমাকে কোলে নিয়ে যেত। তো সেখানে উনি সেতার বাজাতেন, পণ্ডিত রবিশঙ্করের ছাত্র। আর গৌর খাপা, এই যে এদের এই যে মানুষগুলো আছে, এরাই আমার যৌবনের গুরু আর কি। এরাই আমার ছোটোবেলার গুরু। তো এরা যেরকম শিল্পী, হ্যাঁ, আমি সেরকম হতে পারিনি। আমাকে বলতে পারেন আমি শিল্পীর অনুসারী বলা যেতে পারে। আমি সঙ্গীতের অনুসারী বললেই ভালো হয়, কারণ আমি সেটাকে মানে এই যে বড় বড় ফুট স্টেপসগুলো আছে, আমি আমি চেষ্টা করি সেগুলো দেখে তার পাশে মানে চলতে আর কি। আমার এখনও চলা হয়নি, হাওয়াগুড়ি চলছে। তো যেদিন চলতে পারবো, আমার মনে হয় সঙ্গীত অনুসারীর লেখাটা ভালো, কিন্তু এখন তো আর কি সেরকমভাবে বললে কেউ লিখবে না। তো তারা ওই লোকশিল্পী বা সঙ্গীত শিল্পী এরকমভাবেই বলে। আসলে বলাটার কি বলতো সুবিধা হচ্ছে কি, যে একরকমভাবে বললে লোকে বুঝতে পারে, অনেক লোকে বুঝতে পারে। মানে একটা পাবলিক কার্ড, তো সেখানে তুমি শুধু সঙ্গীত অনুসারী বললে সে কিছু বুঝতে পারবে না। কিন্তু যখন আমরা এরকমভাবে আন্তরিকভাবে কথা বলছি, তখন আমি সেটা বলতে পারি যে আমি নিজে যদি কোনো সঙ্গীত অনুসারী বলা হয় আমাকে, তাহলে আমি বরঞ্চ খুবই তৃপ্ত হব আর কি। এই যে গৌর খ্যাপার কথা বললেন, হ্যাঁ, তারা তো ফকির। হ্যাঁ, ফকির কি বা ফকিরিজম জিনিসটা কি, মানে কি বোঝায়? কী জানি গো, ফকির বলতে দেখো এদের তো একটা ধরনের তাত্ত্বিকভাবে সেটাকে বলা যায়, সেটা তো বইপত্রতে পাওয়াই যায়, যারা ইচ্ছুক তারা সেটা দেখে নেবে। আর ফকির হচ্ছে, আমি যেরকম দেখেছি তাতে হচ্ছে গিয়ে কী বলতো, এই যে গৌড়ের কথাই বলছি। গৌড় যখন যেখানে বসছে সেখানে প্রচুর লোকজন এবার জড়ো হয়ে গেল, এবং সে হচ্ছে গিয়ে বিশাল এক আড্ডাধারীও। মানে সে শুধু মানে গান গাইছে বা গান সম্বন্ধে তত্ত্ব কথা বলে যাচ্ছে সেরকম না, বিভিন্ন ধরনের আড্ডা। মানে যার পাশে বসে তুমি 2-3 দিন অনায়াসে যার ছায়া তুমি কাটিয়ে দিতে পারো। হ্যাঁ, সেরকম লোক এখন আমি আর খুব একটা পাই না, আমি যাইও না খুব একটা। আমার বাড়ি ছেড়ে আর বা কলকাতা শহর ছেড়ে আমি কোথাও খুব একটা নড়ি না। তো সেরকম লোক, এবং যা ওইখানে আসছে, ধরো মানে একদম তোমার যা খাওয়ার দাওয়ার অমুক যা আসছে সব কিন্তু, বা কেউ যদি পয়সা করে কিছু দেয়, সেটা কিন্তু ওইখানেই তোমার সবার মধ্যেই কিন্তু সেটা বিলিয়ে দেওয়া হচ্ছে। সেটা সবার মধ্যেই ওই যে সময়টুকু, ওই যে মুহূর্তটুকু আমরা কাটাই, এই 3 দিন 4 দিন কাটাতাম আর কি। তো আমার মনে হতো যেন এইটা একটা মানে সবারই একটা ফকির ভাব লেগে গেছে।
এরকম বলে না মাধুকরী যারা করে, মাধুকরীর মানে হচ্ছে গিয়ে, মাধুকরী মানে ভিক্ষা নয়, কারণ হচ্ছে গিয়ে সেটা থেকে কিছু জমে না। মানে মাধুকরীর নিয়মই হচ্ছে তুমি যেটা দিনের যেটা করলে সেটা দিনের আয় দিনের দিন ব্যয় হয়ে গেল। হ্যাঁ, সেটা তোমার রাসাচ্ছাদন, তোমার বস্ত্রাচ্ছাদন বা যার জন্য যেটুকু লাগে সেটাই হচ্ছে মাধুকরী। তো ফকিরের আমার মনে হয় যার কী বলতো, যে হাত পা নিয়ে জন্মেছে সেই হাত পা আর ছাড়া আর বিশেষ কিছু নিয়ে সে যায় না, এবং তার শুধু সেই জ্ঞানটার একটা তার জ্ঞান তৈরি হয়। এরকমভাবে থাকার জন্যই মনে হয় একটা মানুষের কিছু জ্ঞান তৈরি হতে পারে, যেটা সবসময় যারা সঞ্চয়কারী বা যারা সংরক্ষণশীল মানুষ তাদের সেই জ্ঞানটা হয়তো সেরকমভাবে আসে না, তাদের অন্য কোনো জ্ঞান হয়। হ্যাঁ, এই জ্ঞানটা এইরকমভাবে খোলা হাত পায়ে থাকা, হ্যাঁ, বা একটা জিনিসের দিকে মানে ঈশ্বরের সৃষ্টি হিসাবে তাকে অনুভূত করা, হ্যাঁ, তাকে তার অনুভূতির মধ্যে আনা, একটা গাছের দিকে একটা পাখির দিকে হাঁ করে তাকিয়ে থাকা এবং ভাবা যে এই প্রাণ কোথা থেকে এলো, হ্যাঁ, এই সব যে, এবং সেটা করতে করতে তার মধ্যে একটা ধরনের কী বলবো একটা বিস্ময় তৈরি হয়। যেরকম সক্রেটিসও বলেছিলেন, দ্য ফ্যাকাল্টি টু ওয়ান্ডার ইজ দ্য পাথ টু ফিলোসফি। তো ফলসফা মানে ফিলোসফি মানে তো আমাদের, এটা তো ফিলোসফি কথাটা ঠিক ইংরেজি কথা নয়, এটা হচ্ছে ফলাসুফা থেকে, মানে এটা মনে হয় আরবি বা এই ধরনের, আমি ঠিক জানি না এখন, ফার্সি বা আরবি কথা। তো এই ধরনের ফলাসফা যারা তৈরি হয় যাদের মাথায়, যেরকম মুস্তাফা আলীর লেখার মধ্যেও তুমি পাবে, দেখবে একজন জুতোয় পেরেক ঠোকার কাজ করে এবং বলে সারাদিন তো এরকম করে তার নিচের দিকে তাকিয়ে থাকতে হয়, বলে নিচের দিকে তাকিয়ে থাকি, ওর জন্য আর ওপরের দিকে তাকাই না, কারণ ওপরের দিকে তাকালে সব গন্ডগোল হয়ে যায়। যে এই যে খোদাতাল্লার আসমান, এই যে এত সুন্দর, এই দিকে তাকালে আর আমি কাজ করতে পারি না। হ্যাঁ, মানে এই দেখাটাই যার কাজ হয়ে যায়। হ্যাঁ, দর্শন আর কি, যে যার মধ্যে এই দর্শনের জন্ম হয় তার মধ্যেই আমার মনে হয় ফকিরের জন্ম হয়। আমার তাহলে যেহেতু আমরা বাউল ফকির শব্দটা খুব ব্যবহার করি, দুটো কি সমার্থক? দেখো, বাউল এবং বাউলের শব্দর মানে তো হচ্ছে গিয়ে বা উল আর কি, উল হচ্ছে গিয়ে জ্ঞান, আর বা হচ্ছে গিয়ে যে জ্ঞান সমেত, মানে উইথ নলেজ যাকে বলা হয়। তো আমার তো ফকিরের মধ্যে তো তাই মনে হয়। দেখো, এইগুলোর সমস্যাটা হচ্ছে কি, আমরা বাউল ফকির শব্দগুলো এমন একটা আধুনিক চর্চার মধ্যে থেকে পাই, যে আধুনিক চর্চা আমাদের সবসময় বক্স করার চেষ্টা করেছে, যে এরকম সে যেরকম, হ্যাঁ, তারা করার জন্য কি হয়েছে, তাদের সুবিধা হয় সেটা বুঝতে। যারা বাউল ফকির তারা কিন্তু বাউল ফকির বলে আলাদা কিছু ভাবছে না। হ্যাঁ, তারা কিন্তু তাদের সে দেখা হল নিতাই গৌর হরিবোল বলছে, হ্যাঁ, সেখানে কিন্তু তুমি খুব বাউল ফকির হিসাবে ও বাউল ও ফকির ওরকম, মানে আমরা পৌষমেলা দেখি দুটো আখড়া হলো, একটা বাউলের একটা ফকিরের, মানে আমরা দেখি যে একদিকে গেরুয়া পড়ে একদিকে সাদা পড়ে। হ্যাঁ, কিন্তু এরকম ধরো পুরোনো সময় আমি জানি, কারণ যেহেতু মৌসুমীদের সাথে অনেকদিন মৌসুমী ভৌমিক আর কি, যে এখন মানে কি বলবো আমাদের সবারই অনেক প্রিয় একজন। হ্যাঁ, এবং শুধু তাই নয়, এবং মৌসুমীদি একজন খুবই মানে সঙ্গীত অনুসন্ধান এবং অন্বেষণকারী আর কি, এবং এখন হয়ে গেছে 20 বছর ধরে ট্রাভেলিং আর্কাইভ রিসার্চ যেটা করছে। তার মধ্যে পুরনো জয়দেবের ফুটেজ আমি দেখেছি, ধরো আজ থেকে প্রায় মানে যেটা 1930 সালের, যেটা বাখে সাহেব করেছিলেন, নেদারল্যান্ডস থেকে এসেছিলেন উনি, বিভিন্ন জায়গায় যায়, লোকসঙ্গীত রেকর্ড করেন, রবীন্দ্রনাথের গান রেকর্ড করেন, উনি শান্তিনিকেতনে ছিলেন অনেকদিন। সেইখানে কিন্তু তুমি সবাইকেই সাদা দেখতে পাও। হ্যাঁ, এবং অনেক গল্পও শুনেছি আমি, একবারই সৌভাগ্য হয়েছিল খালেদ চৌধুরীর সাথে দেখা করা। উনি কিন্তু বলেছিলেন যে দেখো, পৌষ মেলায় কিন্তু একদম সাধারণ এরকম তোমাদের মতো জামা কাপড় পরা একটা মানুষ এলো, দোতারা তুললো, গান গাইলো, গান গেয়ে সে গান গেয়ে দোতারা নামিয়ে রেখে চলে গেল তার কাছে। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে এইটা, এই যে পুরো ডেফিনিশন, এই যে সংজ্ঞায়িত করার জিনিসটা, এই সংজ্ঞায়িত করার সুবিধাটা আমাদের যারা আমরা নই, আমরা যেটা সেটা ওপরে কি বলবো, মানে ব্যাংক তো আর বলেনি যে আমি ব্যাংক, হ্যাঁ, সূর্য তো আর নিজেকে সূর্য বলেনি। আমরা যারা নই তারা আমরা অন্য যে জিনিসটাকে সেটাকে একটা নাম দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাদের মধ্যে নামধারী সেরকম খুব একটা আলাদা করে দেখার কিছু নেই। হ্যাঁ, অনেকেই বলে যে বাউল হচ্ছে গিয়ে বেশ আর ফকিরি হচ্ছে তার অন্তর আর কি, মানে বাহির অন্তর কোনো অনেক কিছু করে বলার চেষ্টা করে, বা হিন্দু মুসলমান একটা ভাগাভাগি করার চেষ্টা করে। হ্যাঁ,
কিন্তু আমি সেরকম খুব একটা যেন খুব একটা আমি নিজের মতো করে ভাবি, আমি সেরকমভাবে দেখিনি। আমি দেখেছি যে দুজনের মাধ্যমে যে দর্শনটা জন্মায় তাদের মধ্যে, সেটা দিয়ে তারা এক পথে থাকে। সেই পথটাকে কেউ বাউল বলছে, কেউ ফকির বলছে, তাদের ইচ্ছা অনুসারে থেকে আসছি। আমি আপনার 15 বছর আগের ফুটেজ দেখেছি যেখানে আপনার দাড়ি ছিল না, হ্যাঁ দাঁড়িয়ে ছিল। এখন দাঁড়িয়ে রাখছেন। আসলে এটা কমে যাচ্ছে বলে এটা বাড়াতে হবে। প্রপোর্শন। হ্যাঁ, যাতে না, এটা ফকিরের মতো ওই যে মানে ভেগ ধরা এমন কিছু নয় তো? আমার মনে হয় না সেরকম, মানে সেরকম হলে আমার নিজেরই আয়নায় মুখ দেখতে অসুবিধা হবে। আয়না বলে ঘরে বেশ কটা আয়না। আপনি কি মানে নিজের ছবি দেখতে বেশি পছন্দ করেন? প্রতিচ্ছবি। এই ঘরটা আমার মা সাজিয়েছে, আমি না। হ্যাঁ, সুতরাং আমি এই ঘরে অতিথি। হ্যাঁ, আমরা আগে অন্য বাড়িতে থাকতাম, তো এই বাড়িতে এসে যে আমার বাবা মার কারণ এই লিফট ছাড়া বা আমার অসুবিধা হয়। আর এই ঘরটারে যা দেখছো সব কিছু সাজানো আমার মানে এখানে ঢুকেছি আমি মাত্র এসে। হ্যাঁ, মানে আমি আয়নার দিকে তাকাইও না খুব মানে একটা। ওই পৃথিবী তৈরি ছিল, আপনি ভূমিষ্ঠ হয়েছেন। হ্যাঁ, মানে আমি এসেছি এটা তোমারই আজ্ঞা আদেশ করে করিয়া। আচ্ছা, এই যেহেতু পৌষ মাস রবীন্দ্রনাথের কথা এলো, যদি রবীন্দ্রনাথ সামনে এসে দাঁড়ান, কি বলবেন না কি করবেন? জানি না, মানে ভয়ই পাবো হয়তো। হ্যাঁ, ভয় পেয়ে পালিয়ে যাবো। কারণ সত্যি আমাদের মানে কি বলতো, ছবি ছাড়া এত বড় মানুষকে দেখার অভ্যাস আমাদের হয়নি। আমি যা মানুষ দেখেছি না, নিশ্চয়ই খুবই মানুষের মতো মানুষ প্রচুর দেখেছি, কিন্তু এরকম মানে এই 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 ধরনের যে উনি তো শুধু ওনার মানুষটাই শুধু ইম্পর্টেন্ট নয়, তার বাইরে ওনার চর্চা, ওনার যে বিশাল যে একটা হয়েছে, সে কি বলবো, সেটার সামনে দাঁড়ালে পর্বতে মুশিক কি করবে মানে দেখে, মানে আমার বরঞ্চ বইই ভালো। একটা কন্ট্রাস্ট থাকে সব সময়, যেটা যে আর্টিস্ট যদি গায়ক হয় তার গায়ক সত্তা আর তার যে অডিয়েন্স। আপনি সাত্তকী ব্যানার্জি অ্যাজ আ সিঙ্গার, আপনি কি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য গান গাইছেন, তার সাথে সাথে আপনি যখন দেখছেন আপনার ভক্তরা আপনাকে অনুসরণ করছে, ফলো করছে, আপনি কি এটা ভেবেও আপনার ব্যক্তিগত জীবন যাপন করেন যেখানে ব্যক্তিগতভাবে যে ব্যক্তিগত সাত্তকী ব্যানার্জি সেটাও অনুসরণের যোগ্য বলে এটাকে আদর্শ হিসাবে তৈরি করা? না, আপনি ওটা তোয়াক্কা করা এছাড়াই একদম যে যাই ভাববে ভাবুক, আমি আমার মতো? হ্যাঁ, আমার খুব একটা, আমি চাই না আমার ব্যক্তিত্বের কোনো অনুসারী হোক, আমি সেটা খুব একটা ভালো নয়। হ্যাঁ, আমার আলাদা করে ব্যক্তিত্বটা। হ্যাঁ, কারণ আমার দেখো, আমি এমনিতে আমার গান সর্বস্ব এবং সঙ্গীত সর্বস্ব আমার, মানে এখন তাই হয়ে গেছে। এবং এই একটু পড়াশোনা, বন্ধুবান্ধব, আড্ডা, দেখলেই তো কালকের 8বিতে এরকম, হ্যাঁ, লোকজন জমা, এইগুলোর মধ্যেই আছে। কিন্তু আমার বাদবাকি ব্যক্তিত্ব যে কী সেটা আমি নিজেও জানি না। হ্যাঁ, এবং সেটার মধ্যে কি খেলা করে সেটা আমি চাইও না মানুষ জানুক, এবং মানুষ তার সেটা আমার মনে হয় না কোনোভাবেই সেই জিনিসগুলো, অ্যাটলিস্ট যারা গান বাজনা বা যে কোনো একজন ধরো যে ছবি আঁকে, তুমি তার ছবি দেখে মুগ্ধ হচ্ছ, কিন্তু তাকে দেখে তুমি মুগ্ধ নাও হতে পারো। আমাদেরও অনেক সময় হয় এবং বলি যে ধর এই ভাগ্যে এই লোকটার সাথে আলাপ না হলেই ভালো হতো, তাহলে আলাপ হয়ে মানুষ এখন দেখছি যে তোর এর কারণ কেরম লাগছে, হ্যাঁ, এর আর ছবি দেখতে ভালো লাগছে না, এর লেখা পড়তে ইচ্ছা করছে না, গান শুনতে ইচ্ছা করছে না। হ্যাঁ, তার থেকে বরঞ্চ না দেখাই ছিল ভালো। হ্যাঁ, তো সুতরাং আমরা জানি না যে কারোর সাথে দেখা হলে আসল মানুষটা, আসল বলতে তো বলছি না, আসল নকল কোনো ব্যাপার নেই, দুটোই মানুষ আর কি। তো তার এক সপ্তাহ আগে আমি দেখতে পাচ্ছি, সেটাকে আমার পুজো করতে ইচ্ছা করে, সেটাকে আমার জড়িয়ে ধরতে ইচ্ছা করে বন্ধুর মতো। হ্যাঁ, সেটাকে আমার কী বলবো, আমার হাওয়াগুড়ি দিয়ে সেটা যেরকম করে আধো আধো করে যায় তার কাছে, হ্যাঁ, সে ননির বাটি হোক বা দুধের বাটি, সেরকম যাওয়ার ইচ্ছা হয়। হয়তো সেই মানুষটাকে যদি আমি আরও অন্যরকমভাবে দেখতাম, আমার হয়তো সেইটার সম্বন্ধে আমার একটা ডিসিলিউশনমেন্ট কাজ করতো। সুতরাং আমিও সেইটা ঠিক জানি না আমার কি আছে না আছে, মানে আমি সেইটা নিয়ে চিন্তিতও নই খুব একটা। হ্যাঁ, তাহলে তবে আমার কিছু জিনিস মনে হয় আমি সেটা বলে দিই। হ্যাঁ, সুতরাং কারণ আমার জীবন একটাই, একবারই এসেছি, একবারই যাবো, তো কথাগুলো মানে বাতাসে থেকে গেলেও ভালো। হ্যাঁ, অনুসারী যদি না থাকে এই ধারাটা কি তাহলে বন্ধ হয়ে যাবে? না, গান বাজনার ধারা তো বন্ধ হবে না। আপনার যে চিন্তার ধারাটা, আপনার যে ওয়ে অফ থট, আপনার যে এটা শুধু আপনারই।
সেটা সেটা ঠিকই বলে, সেটা কি আর সত্যি আমার যে নিজস্ব ফর্ম বলতে যেটা বোঝায়, কারণ আমাকে অনেকেই বলতো আগে যখন প্রথম বা তার মুখে বলে নিজের সাউন্ড তৈরি করে, নিজের সাউন্ড আমি ঠিক জানি না নিজের সাউন্ডটাও আর কি। হ্যাঁ, তো এখন হয়তো অনেকে বলে যে হ্যাঁ এটা বোঝা যাচ্ছে এটা সার্থকী গিয়েছে বা এটা এই বাজনাটা সার্থকী, এটা কেউ কেউ বলতে পারে, কিন্তু আমার মনে হয় সেই জিনিসটা না থাকা খুব মুশকিল, কারণ আমার জন্য, কারণ আমি কাউকে শেখাতে পারি না, আমি শেখাতে পারি, কারণ আমি যে কোথা থেকে বাজাচ্ছি, কী হিসাব করে বাজাচ্ছি, কী চলছে আমার মাথায়, সেই মাথাটা আমি কাউকে বলতে পারবো না। হ্যাঁ, আমি সত্যি কথা আমার দোতারা শেখাতে আরম্ভ করেছিলাম 2-3 দিন, অনেকেই বলে দোতারা বা গান আমি নিজে কোনোদিনও শিখিনি, আমি নিজে মানে গুরু ধরে যেরকমভাবে শেখে সেরকমভাবে শিখিনি, সুতরাং আমি শেখাবো কী করে? আপনি শরৎ শিখেছিলেন? আমি শরৎটাই একমাত্র শিখেছি, আমার মা নিয়ে গেছিলো আর কি, তেন্দ্রনারায়ণ মজুমদার আমার গুরু, তো ওনার কাছে নিয়ে গেছিলো, তারপরে দীপক চৌধুরী ওনার কাছে যাই, তো ওইটা আমি শিখেছি, কিন্তু ওইটা আমি ভুলে গেছি এখন। হ্যাঁ, কারণ আমার একটা জিনিস মনে হয়েছিল যে যাই হোক যদি নিজের গান বাজনা করতে, নিজস্ব, এটা আমার খুব ধরো লাস্ট 8-10 বছরে তৈরি হয়েছে বলতে পারো। কিছু গান আমার স্বপ্ন ছিল যে আমি গান লিখবো কোনোদিনও, সেটা হয়েছে, মানে কিছু গান লিখতে পেরে উঠেছি আর কি। বা ধরো উদ বাজাচ্ছি, হ্যাঁ, এবারে বাজাচ্ছি কি আর উদটা বাজাচ্ছি দোতারায়, বাজাচ্ছি সেই শরৎটাই, মানে একটাই যন্ত্র বাজাচ্ছি, সেটা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে একটা জিনিস বেরাচ্ছে, মানে আমি সেটা সাউন্ডটাকে ব্যবহার করছি। তো সুতরাং আমার সেই ক্ষেত্রে মনে হয় যে এইটার অনুসরণ করা খুব মুশকিল, কারণ আমি সেই পথটা জানি না, কী করে কাউকে বলবো যে এটাকে অনুসরণ করা যেতে পারে, সেই পথটা আমার জানা নেই, মানে আমিও এখনও পথের মধ্যে চলছি। হ্যাঁ, সুতরাং হয়তো আজ থেকে 10 বছর 15 বছর পরে যদি ইনশাল্লাহ বেঁচে থাকি আর কি, তাহলে হয়তো একটা কিছু জিনিস তৈরি হবে, যখন আমি পেছন ঘুরে দেখতে পারবো, পেছনের দিকে তাকিয়ে দেখতে পাবো যে ও আচ্ছা আচ্ছা এরমভাবে তৈরি হয়েছে জিনিসটা। হ্যাঁ, তো সেটা এখনও আমার কাছে ফর্ম নয়, আমি এখনও পথ চলছি আর কি, সুতরাং আমি অনুসরণ করছি, আর আমার কি অনুসরণ করবে। শরৎ থেকে দোতারা, হ্যাঁ, ট্রানজিশনটা কি করে? দেখো দোতারাটা আমি নিয়ে গেছিলাম, এটা খুবই মানে খুব সাধারণ গল্প। মানে আমি দিল্লিতে পড়াশোনা করতে যাই একটা সময়, তো আমার শরৎ আমার ওখানে গিয়ে ভালো লাগছিল না, তো আমি যখন ফিরে আবার এসে পুজোর সময় এসে আবার যখন ফিরে যেতে চাই, তখন মাকে বলি যে আমি শরৎটা নিয়ে যাবো, তাহলে ওখানে আমার একটু সময়টা বাইরে দেবো। তো মা বলে না বাবা, এই শরৎটা তোমার দিতে পারবো না, কারণ এই শরৎটা সত্যি হেমেনবাবু তৈরি করেছে, হেমেন সেন, এবং উনি মারাও গেছেন এখন। তো এইটা যদি ওখানে আমি সাবধানে, মানে প্রথমে গিয়ে হোস্টেলে বুঝতেই পারছো 10-12 জন একসাথে একটা মানে 2 জন থাকার ঘরে সবাই থাকছে, তখন একটু লোড কমেছে, 6-7 জন থাকে, কিন্তু তাও তো হোস্টেল, সেখানে অবাধ লোকজন আসছে ঘরের মধ্যে, ওরকম একটা যন্ত্র বাই চান্স যদি কিছু হয়ে যায়, তাহলে এই যন্ত্রটা আর আমরা তোকে তৈরি করে দিতে পারবো না। আর হেমেনবাবু যতদিন আছে, দাদু যতদিন ছিল ততদিন ছিল, তখন তার শেষের দিকেরও মানে অনেকটা বয়সও হয়ে গেছে। তো তখন আমি ওই একবার লালবাজারে গেছিলাম, লালবাজারে দেখি তখন আমাদের চলছে এটা দোতারার মতো, এই দোতারাটা আমি দেখি, আগে হয়তো চোখে পড়েছে, আমি ঠিক খেয়াল করিনি জিনিসটা, চোখে ডেফিনেটলি পড়েছে, কারণ ফার্স্ট ইয়ারেই যখন ওই পৌষ মেলায় গেছি, জয়দেব গেছি, তখন দেখতে গেছি, কিন্তু এটা মাস্টার্সের কথা বলছি আমার। তো ওইটা দেখে আমার মনে হয় স্ট্রাকচারটা তো শরতের মতনই, হ্যাঁ, ছোটো, সুতরাং এইটা এবং দামও কম। হ্যাঁ, তো এইটা যদি আমি নিয়ে যাই, এটা কাউকে কিছু বলার নেই। হ্যাঁ, এটা যদি কিছু হয়েও যায়, পড়ে ভেঙে গেল বা কিছু একটা হলো, তাতেও কাউকে কিছু বলার নেই, কারণ এটা আমি আমার নিজের চয়েসে আমি নিয়ে যাচ্ছি, এবং দরকার পড়লে আরেকটা কেনা যাবে, এটা একটা ব্যাপার ছিল। তো তার জন্য দোতারাটা তখন নিয়ে যাই, ওই দিল্লিতে পড়ার সময় প্রথম দোতারা নিয়ে তখন গান করতে আরম্ভ করি আর কি। আর ওই একটাই ক্যাসেট ছিল পূর্ণদাস বাউলের, ওটাই শুনতাম, ওইটার যে কটা গান ছিল ওই কটাই মুখস্থ ছিল তখন। বেসিক্যালি দোতারা একটা লোক ইনস্ট্রুমেন্ট, ফোক ইনস্ট্রুমেন্ট। দোতারায় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বাজনা বাজানো, এটাই কি সার্থকী স্টাইল? আমি তো দেখো ওই তো বললাম যে যেটা আমার গুরুপ্রাপ্ত জ্ঞান আর কি, সেইটা দিয়েই এগাচ্ছি। এবারে সেইখান থেকে কিছু জিনিস আমার চলে আসবেই ন্যাচারালি। এবারে এটা হওয়া উচিত, যে মানে ধরো এই ক্ষেত্রে বলি যে আমি প্রবুদ্ধদার কাছ থেকে শুনেছিলাম যে পিট সিগার যখন এখানে এসেছিলেন গিটার ওয়ার্কশপ করা, মানে প্রোগ্রাম করে তারপরে গিটার ওয়ার্কশপ করা, কলকাতার বড় বড় গিটারিস্টরা তার কাছে গেছিলো, উনি খুবই ডিসস্যাটিসফাইড হয়েছিলেন যে তোমরা এখনও গিটারকে এরকম করেই বাজাচ্ছ, মানে যেরকম করে সাহেবরা শিখিয়েছে, আফ্রিকানরা তো পুরো খোলমলচে বদলে দিয়েছে। হ্যাঁ, ওরা তো নিজেদের যন্ত্র করে নিয়েছে জিনিসটাকে।
দোতারার ক্ষেত্রেও আমার মনে হয় যে যেরকম ধরনের বাজনা থেকে আসে, যে যেরকম ধরনের তার মাথা থেকে আসে, তার হাত থেকে আসে, সেটা দোতারাতে তার ছাপটা পড়বে, পড়াটা স্বাভাবিক, উচিত অ্যাকচুয়ালি, তাহলে যন্ত্রটার প্রসার হবে একটা। আর তাছাড়া দোতারা, জানো তো, আমি একটা গল্প শুনেছিলাম যে আলাউদ্দিন খাঁ, বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের দাদা ফকির ছিলেন আফতাবউদ্দিন খাঁ, উনি দোতারা বাজাতেন। এবং উনি যখন আলাউদ্দিন খাঁ সাহেবকে নিয়ে যাওয়া হয়, মানে জোর করে ওনাকে কলকাতা থেকে ধরে, উনি তখন গিরিশ ঘোষের দলে ওনার তবলা বাজাতেন, হ্যাঁ, এবং শরৎ শিখত। তো তখন ওকে জোর করে ধরে নিয়ে যাওয়া যায় বিয়ে করানোর জন্য, যে বিয়ে করে তারপর তুমি যেখানে ঘুরবে। তো ওই যখন ফিরে যায়, তখন ওনাকে আফতাবউদ্দিন খাঁ সাহেব বলেন যে তুমি দোতারায় এই শরৎে কী শিখেছো শোনাও। তো বায়ানোর পরে উনি দোতারায় বলে যে তুমি এতদিন ধরে যেটা শিখলে সেটা তো দোতারা রাতবেলার কাজ। তার মানে দোতারার যে যন্ত্রটা, আমরা এটাকে ডেফিনেটলি এটা লোকযন্ত্র, মানে বিশেষ করে আমরা যদি উত্তরবঙ্গের দিকে বা ওইখান থেকে তুমি যদি আসাম, ত্রিপুরা, মানে ওই অঞ্চলে প্রাকৃত দেশের যদি তুমি যন্ত্রের আদল দেখো, তাহলে ডেফিনেটলি সেটার মধ্যে একটা একদম খুব ডিসিপ্লিন ওয়েতে একটা ফোকিশ ব্যাপার আছে। কিন্তু এই যে তুমি যখন মধ্যবঙ্গ বা দক্ষিণবঙ্গের দিকে আসবে, যেখানে গানের চলনও বদলায়, সেইখানে আমার মনে হয় দোতারার কিন্তু আমরা যে ইতিহাসটা জানি সেটা সম্পূর্ণ নয়। হ্যাঁ, মানে যেহেতু আমাদের দেশ খুব একটা ডকুমেন্ট প্রিয় নয়, মানে বাণী ছাড়া কোনো কিছুকেই ডকুমেন্ট করে না আমাদের দেশ। কারণ এখনও সেদিনও পড়ছিলাম শক্তিনাথ বাবুর বই একটা, সেও বলছে রবীন্দ্রনাথও লিখছে বাউল সুরে গাও। এবার বাউল সুরের কিন্তু স্বরলিপি নেই কোনো। হ্যাঁ হ্যাঁ, এবার সেটা একদিক থেকে ভালো, কারণ হচ্ছে কি তুমি তোমার মতো মানে সবসময় মানে এক একজন এক একটা সুরে গাইতেও পারে, যে জায়গার লোক সে সেই অনুযায়ী, ধরো সে ভাটিয়ালি প্রধান অঞ্চলের লোক, সে সেরকম করে গাইবে আর কি একটা গানকে। হ্যাঁ, আবার যেখানে ধরো রাঢ়বঙ্গ, ঝুমুর বা এই ধরনের গান যেখানে তোমার অনেক বেশি প্রচলিত, তার আবার সাঁওতালি সুর, ঝুমুর সুর সেখানে চলে আসবে, হ্যাঁ, সেই গানের মধ্যে। তো তার ফলে দোতারাটাও আমার মনে হয় সেরকম। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের যে ফর্ম অফ মিউজিক আছে, সেই ফর্ম অফ মিউজিকগুলোর সাথে যখন দোতারা ইন্টারাক্ট করে, তখন তার মধ্যে কিন্তু জায়গা আছে, তুমি কিন্তু অনেক কিছু বানানোর মতো স্পেস আছে তোমার। অ্যাটলিস্ট রেজোনেন্স নাও থাকতে পারে, এখন অনেকে তৈরি করছে, চিকারি লাগাচ্ছে দোতারাতে, হ্যাঁ, বা তরফদারের তাল লাগাচ্ছে, করে তার রেজোনেন্স বাড়াচ্ছে, করে যন্ত্রটাকে একটা অন্য আদল দেওয়ার চেষ্টা করছে, এই জিনিসটা হচ্ছে দোতারার মধ্যে। তো এইটা আমি যখন অ্যাপ্রোচ করেছি, আমার ন্যাচারালি অ্যাপ্রোচটা এটা ছিল যে আমি এটাতে তো আমি তো শরৎই বাজানোর জন্য, মানে এটা একটা ডুপ্লিকেট হিসেবে ভেবেছিলাম। তাহলে দেখলাম না, এটা তো বাজিয়ে গান করা যায়, শরৎ বাজিয়ে ওরকম করে গান করা যায় না, আর শরৎ ইটসেলফ সাফিসিয়েন্ট। তো তার ফলে আমার যা হয়েছে, তারপর আর একটা জিনিস আমি করেছিলাম একটা সময়, মানে কনসিয়াসলি আমি গান বাজনা শোনা বন্ধ করে দিই, মানে অন্য কোনো ধরনের গান বাজনা শোনা আমি বন্ধ করে দিই, যাতে আমি দেখি তাহলে তারপরে কী পড়ে থাকে, হাতে কী পড়ে থাকে। তো তারপরে এখন আবার যেরকম একটু একটু করে শুনি, তো ক্রিয়েটিভ স্পেস দেওয়া, হ্যাঁ, যে আমি সব ভুলে যেতে চাই আমার এতদিনের ইয়ে, কারণ আমার তো দেখি তারপরে কী পড়ে থাকে সেইটুকুই বাজবে আর কি। তারপরে এখন আবার যেতে করেছি, এবং এখন অনেক সময় ওই জিনিসটা বাজাইও না, অনেক সময় শুধু খুব মিনিমালিস্ট বাজনা বাজাই, একদম শুধু ডাং বাজালাম, দুটো স্বর বাজালাম, এরকম করে গান করি। তাহলে মানে ওই যে এক্সপেরিমেন্টেশনের কথাটা, যেটা মানে এখন অনেকেই কন্ট্রাস্টিং ওয়েতে একটা মানে মতবিরোধ আছে যে এই গানটা এরকম, এটা এমনই গাওয়া উচিত। যেখানে তুমিও তোমার একটা পুরোনো ইন্টারভিউতে বলছিলে যে আমার যে গান বলাটা, এটা আমার উপরে ডিপেন্ড করে, আমি এখন এভাবে বলতে চাই গানটা, আমি এভাবে বলবো। ওটা তাহলে মানে আপনি তাহলে ওটা ওভাবে করছেন? হ্যাঁ, এটা শুধু দেখো মানে আমি যদি এটা রবীন্দ্রনাথের গান হয়, আমার কিছু বলার নেই, সেখানে তার স্বরলিপি আছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এক্সপেরিমেন্টেশনের কথা বলছেন। হ্যাঁ, এবার সেটারও একটা আমি বলছি কী আছে, ধরো সুরটা তুমি একই রেখে গাইলে, কিন্তু আমি এখন তোমাদের দুজনের জন্য গান গাইছি, হ্যাঁ, তোমরা দুজন এখানে বসে আছে, আমি গান গাইছি, আমি একটা স্টেজে গেছি যেখানে 10,000 লোক বসে আছে, হ্যাঁ, যারা গান শুনছে। এবার আমি একটা মাঠে আছি যেখানে কেউ নেই, আমি একা গান গাইছি, হ্যাঁ। তো এই যে বিভিন্ন স্পেস এবং বিভিন্ন সময় দিনে, হ্যাঁ, যখন সূর্য একদম ডুবে যাচ্ছে, যে কোমল যে এটা আসে, তখন তোমার ন্যাচারালি খুব চিৎকার করে গান গাইতে ইচ্ছা করবে না, হ্যাঁ, দেখবে তুমি, মানে আমার যেরকম মানে ওই স্পেসটা, ওই মানে আমার বনমালী পরজনমে রাধা, আমি যেরকমভাবে আমার মা বাবা, আমার প্রথম যে অ্যালবাম, সেটাকে মা বাবাই পুশ করে আমাকে, তো একটাই অ্যালবাম অ্যাকচুয়ালি আমার, তো সেটাকে পুশ করে আমাকে করায় রেকর্ডিং, গান করছি যখন তাহলে একটা রেকর্ডিং কর,
বা আমরাই টাকা দেবো বলে গুরুজি মামা অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ করেছিল। তো মা বাবা যেরকম ওইটাই ভালো লাগতো, ওরকমভাবে যেটা গিয়েছিলাম বনমালী পরজন্মে ওটা। তো তারাটা কি একটু নেবেন হাতে তাহলে? হ্যাঁ হ্যাঁ। তো এইবারে যখন আসে, যখন আমাদের একদিন অনেক আমার বন্ধুরা এসেছিলো যারা অফিসের লোকজন, এবার তারা ধরো 5-6 জন বসে আছে ঘরে, আমি সেখানে বনমালী গাই, আমি ন্যাচারালি সেখানে ওরকমভাবে গাইবো না, মানে সেখানে আমার ন্যাচারালি ওই জিনিসটা আসবে না, মানে আমি বনমালী গো পরজন্মে ওই রাধা অসুন্দর বিরহ মনে হবে যেন, কেন কাঁদে বধুবালা বনমালী পরজন্মে ওই রাধা। মানে এরকম করে আমার ধরো তোমাদের আমি খুব ইন্টিমেটলি গান শোনাচ্ছি তখন। আমার রেকর্ডিং কিন্তু মানে এই গানটা শেষের দিকে একটু মানে চেঞ্জ হয়ে যাচ্ছে মানে। হ্যাঁ 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 হ্যাঁ, না ওটা তো গাওয়াটাই অন্যরকম। হ্যাঁ ওটা তো করে সুন্দর বিরহ মনে হবে যেন, সামরাই সামরাই সুন্দর বিরহ মনে হবে যেন, কেন কাঁদে বধুবালা পরজন্মে ওই রাধা। বনমালী পরজন্মে ওই রাধা। শক্তি মহাবিদ্যা থেকে আপনার একটা গানে আপনি বলছিলেন কে বলে মানুষ না, আপনি বলছেন এখনো সে বৃন্দাবনে। এখনো সে বৃন্দাবনে, শেষে বলছেন মা ভার্সেস মায়া বা মায়া ভার্সেস মা বলতে কিছু হয় না, মা যা মায়া তা একই জিনিস। এবার কমলাকান্ত একটা তার গানে বলছেন ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি, এটাও কি মায়া, এটাও কি ইলিউশন? না এটা দেখো আমাদের, আমি মায়াটাকে ইলিউশন হিসেবে বলি না। মায়ার দুটো ধর্ম হয়। হ্যাঁ, আমার ধরো আমার মায়ের প্রতি যে মায়া, সেটা তো ইলিউশন নয়। ওই যে হ্যাঁ। মায়ের বাৎসল্য আর তার প্রতি আপনারটা। হ্যাঁ, এটা রিয়েল। মানে আমাদের দুরকমভাবে মায়া, একটা হচ্ছে গিয়ে যেরকমভাবে সব মায়া হয় বলে, ইলিউশন। সেটা হচ্ছে গিয়ে জগৎ একটা ভ্রম মাত্র, হ্যাঁ এটা চলে যাবে। কিন্তু আরেকটা মায়া, এটা যে ভবা পাগলা রয় বাঁধনে মায়ের কাছে যে, অথবা ভবা পাগলা আমাকে কে একটা বলেছিল মায়ের কাছে, মোস্ট প্রবলি মৃগনবদা বলেছিল, অরুণাব বলেছিল হয়তো। অরুণাবকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে মা বলবো না মায়া বলবো বল, কারণ অরুণাব তো মৃগনবদার ভাই। আচ্ছা আচ্ছা। তো আমার ক্ষেত্রে হচ্ছে কি এই মায়াটা হচ্ছে কি যেটা তোমাকে বেঁধে রাখে, এবং সেই বাঁধনটাকে যা মানে ভক্তির মধ্যে তুমি যদি দেখো, তাহলে ভক্তির মধ্যে এই বাঁধনটা কিন্তু সত্যি, এটা কিন্তু রিয়েল। হ্যাঁ, ভক্তি কিন্তু সাকার দেবতাকে পুজো করে, ভক্তি থেকে সাকার হয়, যেটা রামকৃষ্ণ যেরকমভাবে বলেন আর কি, যে ভক্তি হচ্ছে সাকার আর জ্ঞান হচ্ছে নিরাকার। মানে ভক্তি থেকে যে হিমের পাহাড় তৈরি হয়, ভক্তি সবসময় একটা আকার দেখতে যায় চোখের সামনে। এবারে সেইটা যখন তোমার জ্ঞান হচ্ছে সূর্য, সেই সূর্য হচ্ছে কি সেটাকে গলিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে এই যে ভক্তির আকার, এই যে মায়ের মায়া, আমি তার জন্য যেতে পারি না কোথাও। এটা কোন মা? আমার নিজের মাও হতে পারে, এটা আমার বাড়িতে যে মা যে বসত করে, যে কালী আছে, আমি তাকে ছেড়ে রামপ্রসাদ যেন কোথাও যেতে পারতো না। হ্যাঁ, ওই অর্ধেক গিয়ে ফিরে এসেছিল, কাজকে গিয়ে গঙ্গা, কী যেন গানটা ভুলে যাচ্ছি এখন, আমার কাজকে গিয়ে গয়াকাশি, যে গানটা ও মাঝপথ থেকে ফিরে এসেছিল। তো এই যে মায়াটা, এটা যদি ভ্রমও হয়, তাও এটা কিন্তু সেই সময়ের জন্য রিয়েল। এবং এইটা যদি না থাকতো তাহলে মাধুর্য থাকতো না। তো এই যে ধরো মুন্ডমালা কোথায় পেলি, হ্যাঁ ব্রহ্মাণ্ড ছিল না যখন, মানে আমার মনে হয় এখানে বলা হচ্ছে কি যে কালের ওপরে কালী আর কি, কালকে কলন করেন। হ্যাঁ, মানে কালের ওপরে দাঁড়িয়ে আছে সে, সেই কাল তার থেকে কাল সৃষ্টি হচ্ছে। কারণ যখন ব্রহ্মাণ্ড ছিল না, মানে যখন সময় ছিল, মানে যখন সময়ই এক্সিস্ট করতে আরম্ভ করেনি, তো সেই যে ওই কালের ওপরে তো দাঁড়িয়ে আছে, কাল তো মহাকাল, মহাকাল। যে মহাকাল তার উপরে দাঁড়িয়ে আছে কাল। তার মানে
সে তার উপরে দাঁড়িয়ে আছে, সে এমন জিনিস যখন সময় তৈরি হয়নি তখন সে সময়ের বস্তুগুলো সে পেয়ে গেছে, মানে তার থেকেই সময় তৈরি হচ্ছে। যখন এটা বলে তখন কিন্তু সে একটা সাকার একটা মূর্তি ভেবে তার মনের মধ্যে বলে মুন্ডমালার কথাগুলো, তার মধ্যে অনেক তান্ত্রিক অমুক তমুক অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমি দেখেই জানো তো এইগুলো আমার খুব একটা কাজের নয়। মানে আমি এই তন্ত্রবিদ্যা দিয়ে আমি কি করব, মানে আমার আমার যেরকম ভক্তিতেই আমার স্বয়ং সম্পূর্ণ। আমি তন্ত্রমন্ত্র করে দেখি তার ভিতরে তুমি। হ্যাঁ, মানে আমার সত্যি আশা করি আলোবাবু ডুবে যাই অন্ধকারে, মানে আমার এছাড়া কিছু বলার নেই আর কি, যে তুমি যদি আমায় দেখো তাহলে তুমি দেখবে, আমি তোমায় দেখতে চাই, আমি চাই তুমিও আমায় দেখো। সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমি এখন গানের সবসময় কথা মনে থাকে না। আর কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, আর কেমনে চিনিব তোমারে। তুমি কথা কও না, দেখা দেও না, আর কত থাকি দূরে। তুমি কথা কও না, দেখা দেও না, আর কত আর কত আর কত কথা কও না, দেখা দেও না, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, আর কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব মায়া জালে বন্দি হইয়া আর কতকাল থাকিব। এই মায়া কিন্তু সেই এই ভ্রমের মায়া। আর মায়া জালে বন্দি হইয়া আর কতকাল থাকিব। মনে ভাবি সর্ব ছাইরা তোমারে খুঁজে নেব, তোমারে খুঁজে নেব দয়াল। আর কোন সাগরে খেলতে চলাই ভাবতেছি তাই অন্তরে, কোন সাগরে খেলতে চলাই ভাবতেছি তাই অন্তরে। কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে, আর কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তন্ত্রমন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই। শাস্ত্র যজ্ঞ করি যত আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই। আশা করি আলো পাবো ডুবে যাই অন্ধকারে, আশা করি আলো পাবো ডুবে যাই অন্ধকারে। আর কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে, কেমন চিনিব
বলে দয়া কইর আমারে, কত শিরে আসি দেখো বসে তোমার দরবারে, বসে তোমার দরবারে। আব্দুল করিম বলে দয়া কইর আমারে, নত শিরে আসি দেখো বসে তোমার দরবারে। ভক্তের অধীন রহ চিরদিন, থাকো ভক্তের অন্তরে, ভক্তের আর ভক্তের অধীন, ভক্তের অধীন রহ চিরদিন, থাকো ভক্তের অন্তরে। আর কেমন চিনিব তোমারে মুছে ধনরে, কেমন চিনিব তোমারে, আর কেমন চিনিব তোমারে মুছে ধনরে, কেমন চিনিব তোমারে। কথা কানা দেখা দেও না আর কত থাকি দূরে, কথা কানা দেখা দেও না আর কত থাকি দূরে। আর কেমন চিনিব তোমারে মুছে ধনরে, কেমন চিনিব তোমারে, আর কেমন চিনিব তোমারে মুছে ধনরে, কেমন চিনিব তোমারে। এখান থেকেই আপনি যেহেতু ময়ূখদার কথা বলছিলেন, ময়ূখ হাত তুলে দিয়েছে, ও আচ্ছা, না না ময়ূর মানে হচ্ছে যে ক্যামেরা পার্সন ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তাই প্লেস করতে পারছিলাম না। হ্যাঁ ওটা আমরা হ্যাঁ ওই করোনার সময় করা ওই কনসার্টটা আমাদের ওই মাধুকরীর জন্য। আর আমাদের একটা আশ্রম আছে আমাদের ইয়েতে প্রান্তিক বোলপুরে, তো ওইখানে সাধুসঙ্গ হয় 1-2 তারিখ, জানুয়ারির 1-2 তারিখ। তো সে বছর প্রথম হচ্ছিল, যেহেতু পৌষ মেলা হয়নি, পৌষ মেলা হয়নি, মেলা মৎসব হচ্ছে না, তাদের ফান্ড রেজিং যেটা করেছে আমি কন্ট্রিবিউট করেছি ওটা। আচ্ছা আচ্ছা, পয়সা দিয়ে। বাহ, ওটার ফার্স্ট হাফটা আমরা বর্ণারণ্য করেছিলাম, সেকেন্ড হাফ আমি গিয়েছিলাম। বর্ণারণ্য আমার মানে কি বলবো, বর্ণারণ্য আমার মামার নাম আর কি, মানে আমার ভাগ্নের নাম বর্ণারণ্য। আর এই নবমিতা রায়শ্রী ওদের ছেলে, তো ওকে আমি জন্মাতে দেখেছি, তো ওর মা ভাত আমিই খেয়েছি। তো আমার সঙ্গীতের আপনার ফেসবুক ডিপিতে যেটা আছে, হ্যাঁ 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 হোয়াটসঅ্যাপ, আচ্ছা। হ্যাঁ ওই ওর পাসপোর্ট ছবি তোলার ছবি ওটা। আচ্ছা, কারণ ওকে তো এমনি বসানো যাচ্ছিল না, আর ওরা তখন এখানে থাকতো না, ইংল্যান্ডে থাকতো, ওর পাসপোর্টটা দরকার ছিল তখন করা। তো ওকে কোলে বসিয়ে আমার কোলে বসে ছবি তুলেছিল, আমাকে কেটে দিয়েছিল তারপরে। তো হ্যাঁ মানে এই তারপরে এটা গানের দলের নামও এটা হয়, যেটা নিয়ে ওর মায়ের খুবই চিন্তা যে কেন এটা হবে। হ্যাঁ মানে যদি খারাপ বলে তাহলে তো আমার ছেলের নামেও খারাপ বলবে। হ্যাঁ, তো সেটা এটা ডায়লেমা। কিন্তু বর্ণারণ্য থেকে যেটা হয়েছে, আমার অন্যান্য গানের প্রতি মানে আমি আগেও মোহিনের গান গাইতাম, ধরো মোহিনের গান আমি প্রচুর গাইতাম মানে ছোটোবেলায়। মহিলার ঘোরাঘুরি, হ্যাঁ মোহিনের ঘোরাঘুরি, বা আমি ধরো গজল গাইতাম একসময়, মানে নিজে নিজে বাথরুমে, গজল, আধুনিক গান, হ্যাঁ মানে মান্না মানবেন্দ্র, আমাদের মধ্যে, হ্যাঁ মানে সেগুলো আমার যেন ক্যাসেট টু ক্যাসেট মুখস্থ ছিল একদম মানে। হ্যাঁ, তো ইনফ্যাক্ট আগের বছরও আমার জন্মদিনে বার করেছিলাম একটা, আমার জন্মদিন আর শচীন্দ্র বর্মনের জন্মদিন, হ্যাঁ মানে ঈশ্বরের কৃপায় একদিনেই। তো ওই বর্ণে গন্ধে ছন্দে গিয়ে ওটা আগের বার বাজিয়ে গিয়ে বার করেছিলাম। তো যাই হোক, ওইটার ক্ষেত্রে থেকে যেটা হয় সেটা হচ্ছে কি অন্য ধরনের গানে বা গানকে অ্যারেঞ্জ করা, মানে এই গানগুলোর তো খুব একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে না, এটা যেরকমভাবে তোমার স্পন্টেনিয়াস, মানে সেই সময় যেটা হচ্ছে সেটা একটা ধারারই প্রতীক আর কি। সেটা যতই স্পন্টেনিয়াস হোক, এদিক ওদিক হয়, কিন্তু সেটা চলমান একটা ধারা নিয়ে। কিন্তু আধুনিক গানের সংস্কার, আধুনিক গানের তো এখনও সেই ইয়েটা তৈরি হয়নি, সেই সময়টা পায়নি আধুনিক গান, যেটা থেকে একটা ধারা, একমাত্র ধারা তৈরি হতে পারে। তো তার ফলে বর্ণারণ্য থেকে যেহেতু আমরা নতুন গান তৈরি করতে আরম্ভ করি, তার ফলে নানা কিছু হয় আর কি ওই সময়টা। মানে তারপরে আমার সিনেমার কাজও শুরু হয়, সিনেমার কাজও করতে আরম্ভ করি এবং মজা পেয়ে যাই জিনিসটা।
বিরোহীর আগেও ধরো আমি আমার এখন প্রায় 15-16টা হয়ে গেল। আমার ফার্স্ট সিনেমা হচ্ছে কি চন্দ্রাবতীর রামায়ণ। আচ্ছা চন্দ্রাবতীর রামায়ণ, যেটা রাশেদ চৌধুরীর করা সেটা ফার্স্ট হচ্ছে কি ওইটা, মানে ব্যাকগ্রাউন্ড করেছিলাম সেটা। আর তারপর অনেক, এই বছরও একটা যেটা খুবই দারুণ সিনেমা, ওই কুড়াপক্ষের শূন্য উড়া। তো এই কাজগুলো, বা তারপরে ধরো জীবনানন্দ দাশের একটা বায়োপিক টাইপেরই করা হয়েছিল, ঝরা পালক, সেটার মিউজিক করা, এবং সেটার সময় জীবনানন্দ ধরো 12টা কবিতা নিয়ে আমি গান করি। আচ্ছা হ্যাঁ, সেটা মানে রেকর্ডেড আছে আর কি। হ্যাঁ, তো ওরও মানে তুমি তো জানো না, না জানিলে আমার সকল গান কেবল তোমাকে লক্ষ্য করে, যেদিন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে সেদিনও কি আমার বুকের পরে শুয়ে কি রবে, অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিনও তোমার, তুমি তো জানো না। বলে এই যে গানের যে ধারাটা আমার তৈরি হয়, সেটা কিন্তু এই বর্ণবর্ণ থেকেই, মানে আগে হয়তো ছিল, সেটা আনকনসিয়াসলি ওটা আমার মনের মধ্যে ছিল। তো বর্ণবর্ণের সাথে গান তৈরি করার সময় এই আধুনিক গানের সাথে আরেকবার করে আমার যোগাযোগটা হয়, মানে উইচ ইজ নট ফর্মড ইন মি, মানে যেটা আমি ওরমভাবে শিখিনি বা কোনো কিছু শেখানো নেই সেটাতে। আমার নিজস্ব গান লেখা, তো সেগুলো শুরু হয় আর কি সেই সময় থেকে। তাহলে ওটার মধ্যে নবনীতা দিয়ে আছেন, নবমিতা, রাজশ্রী, আমি, দিব্যকমল। দৈপায়ন তাকে দেখেছিলাম একটা। দৈপায়ন তখন ছিল, এখন আর দৈপায়ন নেই, এখন আরেকজন দৈপায়ন আছে, বেস বাজায়, ভিওলা বাজায়, ও ছোট দৈপায়ন বলি ওকে আমরা। হ্যাঁ, ও সত্যিই আমাদের সবার ছোট। আর অ্যালেক্স আছে, গিটার বাজায়। গাবু একসময় বাজাতো, গাবু এখন অন অ্যান্ড অফ বাজায় আর কি। তো এই এখন আমাদের দল। আচ্ছা, আপনার স্কুলিং তো জুলিয়ান ডে স্কুল। জুলিয়ান ডে স্কুল, এই খ্রিস্টান মিশনারি? না, জুলিয়ান ডে স্কুল মিশনারি স্কুল নয়, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল। ইংলিশ মিডিয়াম। হ্যাঁ, খ্রিস্টান আমি সেটাও যাই না, কিন্তু ইংলিশ তো আমরা বলতামও না। আচ্ছা আমাদেরকে হ্যাঁ একটা সময় জোর করে ইংলিশ বলানোর জন্য প্রায় ফাইন করানোর চেষ্টা হয়েছিল, তাও আমরা ইংরেজি বোর্ড ঝুলিয়ে দেওয়া। হ্যাঁ, আমরা তাও খুব একটা ইংরেজি বলিনি। পারে নাকি ওরকম করে ইংরেজিতে বন্ধুর সাথে গল্প করা যায় ওই বয়সে ক্লাসে। কোথায় এটা, মানে কলকাতাতে? হ্যাঁ, এটা হচ্ছে এলকিন রোডে, ভবানীপুর। তাহলে বলো হে অ্যান্টনি, ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে এই বাউল রসে মজলে কেন? ওইটা আমি তো ইংলিশ মিডিয়াম স্কুল নামেই, আমার তো আর মিডিয়াম ইংলিশ ছিল না। আচ্ছা, তবে আমি তখনও বাউলের আমি তখনও বাউল গান শুনিনি। আমি যখন স্কুলে পড়ছি তখনও আমার ওই হেমন্ত, মান্না, মানবেন্দ্র, তারপরে এইদিকে তোমার বলো মেহেদি হাসান, গুলাম আলী, এই মানে আমি ফার্স্ট ইয়ারেও যখন গেছি ইউনিভার্সিটিতে, তখনও আমাকে লোকে ঘাবড়ে গেছে, বলছে যে এই ইয়েদের মেন হোস্টেলে 42 নম্বর ঘর, সেটা হচ্ছে কি বিখ্যাত সব মানে রাজনীতির লোকজনের দাদাদের ঘর আর কি, অতি বামপন্থী রাজনীতি আর কি, যাদবপুরে যেরকম ছিল। বলছি এ কি রে, এখানে এসে গজল গাইছে, গাইছেও ভালো, কিছু বলতে পারছে না, মানে ভালো গাইছে, মানে ওইগুলোই গাইতাম আর। তো তখনও আমার শোনা হয়নি, কিন্তু ওই আমি যখন শুনি গানটা, মানে বাউল গান যখন শুনি, তখন যে ধাক্কাটা আমার লেগেছিল, ওইগুলো যেন আমার ভাসিয়ে দিয়েছে ওই গানগুলো, খুবই আনন্দ লাগতো, মানে ডুবে যেতাম। কিন্তু বাউল গানটা না, মানে খুব, যখন প্রথম ওই ফার্স্ট ইয়ারে গিয়ে যখন সামনাসামনি শুনি, আমাকে খুব ধাক্কা মারে আর কি, যে এরা মানে ধাক্কা মেরে তোমার কাছে কিছু বার করে আনতে হবে, এরমভাবে ধাক্কাটা মারে। হ্যাঁ, যে এই বাংলা ভাষার এই যে, আমি বারবারই বলি, তার বলে একটা কথা না, যে স্বাদ আর কি, মানে হ্যাঁ, মানে প্রচণ্ড তীক্ষ্ণ একটা যা লাগছে, হ্যাঁ, যেটা তোমার এই বাংলাটা বলতে খুব ভাল লাগে। মানে এই বাংলাটা এরমভাবে বলতে খুব ভালো লাগে। তো সেই জিনিসটা আমি আগে কোনো ধরনের কোনো গানে পাইনি। তো ওইটা থেকে আমার মনে হয়েছিল যে আমি তো তখন গান করবো কোনো ভাবিনি, বাজাতাম। তারপরে দোতারাটা হওয়ার পরে দেখলাম যে এটা তো এমনি এমনি বাজিয়ে কী করবো, এটা তো কেউ তো গায় না, আমি তখন একাই, গান তো গাইতে হবে। তারপরে এই গান করতে আরম্ভ করি। ওই তখন কয়েকটা, ওই একটা দুটো, এই একটাই ক্যাসেট, পূর্ণদাস একটা ক্যাসেট ছিল, তো ওইটা থেকেই তখন শেখা টেখা, ওইখান থেকেই করে দিল্লিতে একসময় গাইতাম। তারপরে ইউনিভার্সিটিতে ফিরে এসে, যাদবপুরে ফিরে এলাম, আমি তো সে পড়া শেষ করিনি দিল্লিতে, মাঝপথে চলে এলাম। তখন আমাদের প্রচুর গান আরম্ভ হয়। তখন আর একটা মহিনের একটা অ্যালবাম পেলাম, যেটাতে বাউল জ্যাজ বলে, যেটাতে তোমার প্রচুর বাউল গান আছে, মানে 3টে না 4টে বাউল গান ছিল, যেটা গৌতমরা নিজেরা, ওদের সময়কার তো অন্যরকম একটা ধারা ছিল, কারণ ওদের সাথে গৌড় বলো, পবন বলো, সুবল দাস গোসাই, এদের সাথে একটা সাংঘাতিক বন্ধুত্ব ছিল। এবং এই মানে এই যে
মোহিনের যেরকম আরবান ফোক, মানে এই যে জনরাটা, এটা তৈরি হয় এক ধরনের রাজনৈতিক মনস্কতা, এক ধরনের লোকের সাথে সংস্পর্শে আসা। হ্যাঁ, সেটা সবসময় জ্ঞানী বা বিজ্ঞ, মানে আমি তোমায় জানি তাই তোমার কাছে এসছি টাইপের ওরও না, আমি তোমার কাছে জানতে এসেছি যে তোমরা কীরকম, বন্ধুত্ব করে জানতে এসেছি। যে সময়টা আমাদের হাংরি জেনারেশনের শেষের দিকটা আর কি, মানে শক্তি, সুনীল, মানে যারা কৃত্তিবাস গোষ্ঠী, এই যে তারপরে গৌতম, দীপক মজুমদার, এই যে ধারাটা, এই যে, তো ওই ক্যাসেটটা তখন শুনি আর কি। বাউল জাহাজের একটা লাইভ ছিল যাদবপুরেই করা। তারপর থেকে দেখলাম যে এই গানগুলো করতে হেভি ভালো লাগছে, গানগুলো ঘুরছিল মাথায়। তারপরে তো গান যাওয়া, শোনা, শুনে গান তোলা, এই যেরকমভাবে হয় আর কি, সংগ্রহ করে যেরকম। দোতারা বাজিয়ে মানে কখনো গেয়েছেন এই গজল? গজল গাইনি ওই এক্সপেরিমেন্টটা করা? না, ওটা এখনো করা হয়নি, কারণ আমি তো তারপরে আর গাইও নি গজল খুব একটা, মানে। তবে ওই যেমন বিরোহী সবচেয়ে মানে ওয়ান অফ দ্য মোস্ট রিসেন্টস, ওটাতে চাঁদ গান, চাঁদেরও অর্ধেক, হ্যাঁ, চাঁদেরও। ডিরেক্টরের ব্রিফ কি ছিল? ডিরেক্টর কোনো ব্রিফ ছিল, প্রদীপ তো, ও তো আমার বন্ধু। মানে এই গানটা খুব ইন্টারেস্টিংলি তৈরি হয়েছিল। এটা হচ্ছে গিয়ে প্রদীপ্তদের 180 ডিগ্রি বলে একটা প্রোডাকশন কোম্পানি আছে। 180 ডিগ্রি যখন লোগোটা আসে, সেটা ভোলা বলে একজন, ভালো নামটা আমি ভুলে গেছি, ও আর্ট ডিরেক্টর, সেট ডিজাইন করে, আর্ট ডিরেকশন করে, আর্ট কলেজের ছেলে। তো ও যখন নিয়ে আসে 180 ডিগ্রিটা লেখা, এবং একটা গোল, তার মধ্যে হাফটা একটু বড় আর একটা হাফ একটু ছোটো, মানে এরকম ছিল জিনিসটা। তো আমি তখন কি একটা আনতে বাইরে গেছিলাম, মানে জাস্ট উল্টো দিকে সিগারেট ফিগারেট কিছু একটা আনতে গেছি। তো ওইটা আমার মাথায় ঘুরছিল ওইটা। তখন হঠাৎ করে আমার ওই গলিতেই মনে হয় যে চাঁদেরও অর্ধেক ও চাঁদ, চাঁদেরও অর্ধেক ও চাঁদ, চাঁদেরও অর্ধেক ও চাঁদ, চাঁদ আমার, তুমি যদি হও আমার, তুমি যদি হও আমার, আমি তোমার হতে পারি, চাঁদ তোমারই। গিয়ে বললাম, তখন প্রদীপ্ত, ঋত্বিক, ভোলা ওরা ছিল, ওদের বললাম দেখ তো এটা এরকম একটা সুরে আসছে। বলে ঠিক আছে, তাহলে এটা আমাদের লোগো গান হয়ে যাবে, লোগো সং। হ্যাঁ, ব্যাস, তাহলে গান শেষ আমার। লোগো সং আর কত বড় হবে। তারপরে যখন বিরোহী করছে, তখন ও বললো যে এই গানটা একটু লেখ, গানটা লেখ, কারণ এই গানটার একটা জায়গা পেয়ে গেছে। মানে না, ইনফ্যাক্ট ও বললো না, আমিই বলেছিলাম, কারণ ওখানে একটা তোমার দেখবে একটা ছেলের সাথে একটা ছেলের একটা আকর্ষণের ব্যাপার আছে। আচ্ছা, ওই জায়গাটা আমার পড়েছে। আমার বেসিক্যালি পুরো গানগুলোই কিন্তু শুটিংয়ের আগে তৈরি করে। আচ্ছা আচ্ছা। প্রদীপ্ত সিনেমা, হ্যাঁ, প্রদীপ্ত সিনেমাতে আমি সেরকমভাবেই করি আর কি। আর প্রদীপ্ত নতুন সিনেমা হয়ে গেছে আর কি, সেটারও যেরকম আমি আগে থেকে করি। কারণ ওই রাজলক্ষ্মী শ্রীকান্তর সময় একটা, যেহেতু ওটা এডিট হয়ে গেছিলো, তারপরে মিউজিক করে আমার খুব কষ্ট হয়েছিল। মানে ওই ধরা বাঁধার মধ্যে আমি করতে পারবো না। মানে হচ্ছে আমি তোকে মিউজিকটা দিচ্ছি, এবার যেহেতু এটা লিড সাউন্ড নয়, তুই এটা ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবেই ব্যবহার করবি, তার ফলে তুই এটা নিয়ে শুটিংয়ে যা, তারপরে শুটিংটা ওটা দিয়ে কর। তাহলে তখন অত ওইটা দেখে আমার মনে হয়েছিল, তাহলে একটু দেখি তো এটাকে যদি বাড়ানো যায়। এই গানটা আমাকে অনেকেই করতে বলে, কিন্তু এই গানটা আমার নিজের গান মুখস্থ থাকে না। আমার দুটো লাইন পারবো, দুটো লাইন পারবো। চাঁদেরও অর্ধেক চাঁদ, চাঁদেরও অর্ধেক চাঁদ, চাঁদেরও অর্ধেক চাঁদ আমারি। তুমি যদি হও গো আমার, তুমি যদি হও গো আমার, আমি তোমার হতে পারি, চাঁদ তোমারি। চাঁদেরও অর্ধেক চাঁদ, চাঁদেরও অর্ধেক চাঁদ, চাঁদেরও অর্ধেক